যুক্তরাষ্ট্রের স্থলপথের হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে না নেওয়ার ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানি সংকটের গুজব, পেট্রোল পাম্পে লম্বা লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দলীয় এমপিদের নিয়ে 2 দিনের কর্মশালা তারেক রহমানের, সংসদীয় বিধিবিধান কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়। এবং ফের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াতের, রিজওয়ানাকেই প্রশ্ন করতে হবে জড়িতদের নাম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবিলার জন্য প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে শেষ পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলার পর রণতরীটি দ্রুত এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়। এদিকে সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বার্তায় হিজবুল্লাহ জানায়, লেবাননের সার্বভৌমত্ব, সাধারণ নাগরিকদের উপর সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, তেহরানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করছে তারা। ইরানের দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি F-15 স্ট্রাইক ফাইটার ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এটি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে তবে তা সময়ের অপচয় হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীকে আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের বাইরে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে সেখানে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছে দেশটি। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত 1500 জন মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 11 জনের। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে উপসাগরীয় দেশগুলোয় প্রাণ হারিয়েছে অনেকে। ঐশী আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 1230 জনের প্রাণহানি হয়েছে। হরমুজগান প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় 175 স্কুল ছাত্রী ও স্টাফ নিহত হয়েছেন। ইরানের পক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 77 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 11 জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধের অন্যতম পক্ষ যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের 6 জন সেনাকে হারিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কবলে পড়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতে 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন কুয়েতি সেনা সদস্যও রয়েছেন।
ওমানের উপকূলের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত হন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে সংঘাত সংক্রান্ত ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যুর পর নতুন করে নিহত হন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। ঐশী আলম, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে ক্রেতার চাপ। সংকটের সম্ভাবনায় প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে তেল কিনছেন ক্রেতারা। এতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। পাশাপাশি জ্বালানি তেল না থাকায় বিক্রয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে নগরীর বেশ কয়েকটি পাম্প। যদিও ক্রেতাদের দাবি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেই পাম্পগুলো বন্ধ করে দিয়েছেন মালিকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যদিও আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যমতে দেশের বাজারে এখনও সংকট কিংবা দামের তারতম্য পড়েনি, তবুও আতঙ্কিত সাধারণ মানুষ। এখন যেহেতু হরমুজ প্রণালী অফ, আমরা মোটামুটি শিওর হয়েছি নিউজ দেখে। যেহেতু দেশে একটা যুদ্ধ লেগে গেছে, এখন কথা হলো তেলের সংকট হইতেই পারে। তেলের দাম হয়তো বা বাড়বে, এরকম একটা ইয়ের মধ্যে আমরা আছি। প্রায় আধা ঘন্টার উপরে আমি ঘুরতেছি, তেল কেউ তেল দিতেছে না, বুঝলাম না ব্যাপারটা। আতঙ্কের জেরে এরই মধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার চাপ। নগরীর অধিকাংশ পাম্পেই সৃষ্টি হচ্ছে গ্রাহকের দীর্ঘ লাইন। এছাড়াও তেল না থাকায় বেশ কিছু পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তেল না থাকলে আমাদের ট্যাঙ্কি খুলে দেখাক যে তেল নাই, আমরা চলে যাবো। গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত কোথাও আমি স্পেস পাই নাই যে নিব, একেবারে জাম প্যাক হয়ে রয়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটের গুজবেই ক্রেতারা প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে কিনছেন পেট্রোল। এতে সংকট বাড়ছে জ্বালানি তেলের। যে তেল আমরা ডিপো থেকে উত্তোলন করা হয়েছে, সেই তেল প্রয়োজনের আমাদের যা স্টক ছিল, এই কাস্টমার যেখানে 1000 টাকা লাগবে এখানে 1500-2000 টাকার এরকম নিয়ে তেল গত রাত্রি আমাদের শেষ করে দিছে। ডিপো থেকে এখন আমাদের যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ দিতেছে না। ডিপোতেও তো এখন কুঠা করে দিতেছে, প্রত্যেকদিন 6000 লিটার তেল দেন, বেশি চাইলেও আমরা আনতে পারি না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্যমতে এপ্রিলে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে খোলা হয়েছে 7টি এলসি। এপ্রিলেও হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টা এলসি আমরা কমপ্লিট করেছি। এদিকে দুপুরে আকস্মিক পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দেশের কল্যাণে যানবাহনে অতিরিক্ত জ্বালানি না নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সকলকে সচেতন থাকার কথাও বলেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে তাদের অভিজ্ঞতা অর্জনে এই কর্মশালার আয়োজন করেছে দলটি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কর্মশালায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, সংসদের চিফ হুইপগণ অংশ নেন। বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালায় যোগ দেন। সংসদীয় দলের নেতা হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন তিনি। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও। কর্মশালা শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তুলে ধরেন এই কর্মশালার উদ্দেশ্য এবং তাৎপর্য। আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই, জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। আমরা
চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে, সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পাট রপ্তানিতে সরকার উদ্যোগ নেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এবছর 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর গণনার প্রতি পর্বে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর এজন্য সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকেই জড়িতদের নাম প্রকাশ করতে হবে বলে জানান তিনি। রাজধানীতে এক বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন গোলাম পরওয়ার। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। 9:30-10টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণার সব সম্প্রচার বন্ধ করে দেওয়া, দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি রহস্য তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল, সাহস থাকলে নাম প্রকাশ করুন। সরকার এবং দেশের জুডিশিয়ারি বিচার বিভাগে যারা আছেন, সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন। পবিত্র রমজানের অর্ধেক পার হতেই দাম বেড়েছে পোলাও চালের। বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের, মশলার মধ্যে এলাচের দাম ও মাংসের বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে। কয়েক দফা দাম বেড়ে স্থিতিশীল হয়েছে সবজির বাজার। আরও জানাচ্ছেন এমআর আসাদ। রোজার মাসের শুরু থেকেই চড়তে শুরু করেছিল লেবুর বাজার, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল সবজির বাজার। রমজান মাসের অর্ধেক পার হয়ে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে সবজির বাজারে। ফুলকপি হলো এখন হলো 50 টাকা, বাঁধাকপি হলো 40 টাকা, পেঁপে হলো 30 টাকা কেজি, আর সিজিং হলো 80 টাকা, বেগুন হলো 100 টাকা, ছোট হলো 100 টাকা, সিম হলো 40 টাকা। চাহিদা এখন শসা, মরিচ, লেবু, বেগুন এগুলো চাহিদা আছে, কিন্তু দাম কম আছে। তবে ঈদের এখনো বেশ সময় বাকি থাকলেও বাড়তে শুরু করেছে পোলাও চাল ও এলাচের দাম। সংকট শুরু হয়েছে ভোজ্য তেলের বাজারে। নতুন যে একটা পোলাও চাল উৎপাদন হয়েছে ওই সিজন, এই সিজনের সময় আগে আমরা পুরান পোলাও চাল বেচছি 115 টাকা, 120 টাকা, 100 টাকা কিনা পড়তো, 105 টাকা কিনা পড়তো। সেই পোলাও চাল এখন সিজনের ভিতরে 140 টাকায় মার্কেট চাই, যে জায়গাটা আরদে ওই জায়গায় 140 টাকা রেট চাই। তেল নিয়ে আমরা একটা ঝামেলা পড়ে গেছি। তেল এখন কাস্টমারে চায়, তেল চায় প্রতিটা কাস্টমার 2 লিটার 5 লিটার 1 লিটার তেল চায়, তেল দিতে পারি না। সামনে ঈদ, সেই হিসাবে চাইতে পোলাও চাল, তেল এই দুটোই বেশি। আর চিনিটা ঠিক আছে অ্যাভেলেবেল, পোলাও চালের দাম অ্যাভেলেবেল ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বগতির দিকে দাম। এক কেজিতে মনে করেন 30 থেকে 35 টাকা বাড়ছে। মশলাপাতির দাম তো এলাচির দাম আকাশ ছোঁয়া, যেখানে মনে করেন এলাচির দাম হলো 55 থেকে 6, অর্থাৎ 5500 থেকে 6000 টাকা পর্যন্ত এলাচির দাম। দাম বেড়েছে সব ধরনের মুরগির। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি। মাছের বাজার রয়েছে অপরিবর্তিত। রূপচাঁদা মাছ আপনি 1350 টাকা কেজি, বড়টা 1400 টাকা কেজি, আর যেটা বাজারে আছে 6 টাকা কেজি মাছ, ওটা 1250 টাকা কেজি। আর ছাড়া 900 টাকা কেজি বেচি, হাড্ডিওয়ালা 750 টাকা, অরিজিনাল ষাঁড় গরু বেচি, গাই গরু বেচি না। যে মাথার মাংস এখন রমজান তো হালিমে 500 টাকা কেজি বেচে, কলিজা
700 টাকা কেজি বেচে। ব্রয়লার মুরগি আমরা 190 টাকা বেচতেছি, আর সোনালি বেচতেছি 320 টাকা, আর লেয়ার বেচতেছি 290 টাকা। ঈদকে কেন্দ্র করে এখনই প্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের কড়া নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জমে উঠেছে ঈদ কেনাকাটা। শপিং মল থেকে ফুটপাত সবখানে এখন ক্রেতার সমাগম। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। এ বিষয়ে আরো জানাতে মিরপুর 11 নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সময় গড়ানোর সঙ্গে ঈদ কেনাকাটা কেমন দেখছেন? তাস্তবা ঘনিয়ে এসেছে মুসলিম উম্মার সবচাইতে বড় যে ধর্মীয় উৎসব ঈদুল আজহা, সেটিকে কেন্দ্র করে রাজধানীর সকল বাজারগুলো জমে উঠেছে। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে সবার এক রকমের কাটে না, কারো এই ঈদের কে কেন্দ্র করে কেনাকাটায় মুখরিত হয় রাজধানীর বিলাসবহুল শপিং মল, এবং কারো সময় কাটে ফুটপাতের দোকানগুলোতে। এখানে তারা শান্তি এবং সুখ খুঁজতে পান। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের মাধ্যমে দর্শকের যেটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে মিরপুর 11 ফুটপাত বাজার, এবং এই এলাকার ফুটপাত বাজারগুলো রমজানের মধ্যভাগে এসে জমে উঠেছে। চারপাশে মানুষের ভিড়, ছোট মানুষের দোকান, সামনে দাঁড়িয়ে দরদাম করছে ক্রেতারা। এবং সবচেয়ে যেটা বেশি দেখা গেছে এই ফুটপাত মার্কেটটিতে সেটা হচ্ছে এখানে সাধারণ মানুষ আর বাচ্চাদের অর্থাৎ শিশুদের জন্য পোশাক কেনাকাটার যে বিষয়টি সেটি এখানে বেশি লক্ষ্য করা গেছে। এখানে শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে, আর বড়দের শার্ট প্যান্ট 3 পিস মিলছে 350 থেকে 600 টাকার মধ্যে। বড় শপিং মলে যেখানে একটি পোশাকের দাম 1000 টাকা ছাড়িয়ে যায়, সেখানে এই ফুটপাতের বাজার হয়ে উঠেছে সীমিত আয়ে মানুষের ভরসার জায়গা। দোকানিরা বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়বে মানুষের ভিড়। অনেকের বাবা মা সন্তানের হাত ধরে দোকানে দোকানে ঘুরছে, পছন্দের পোশাক খুঁজছেন সামর্থ্যের মধ্যে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অনেকের সংসার চালানো যে কঠিন হয়ে পড়ছে, তারপরও এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা তাদের সাধ্যের মধ্যে এই ঈদের কেনাকাটা করছেন। তবে চারপাশে মানুষের ভিড় এবং যেটা দেখে মনে হচ্ছে যে তারা বলছেন যে এই ঊর্ধ্বগতির এই বাজারের সময়ও তারা তাদের সাধ্যের মধ্যে তারা যতটুকু সম্ভব তাদের আত্মীয় স্বজন, পরিবারের অন্যান্য স্বজনদের জন্য পোশাক কিনছেন। এখানে আমরা দোকানিদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে সাধারণ মানুষদের যেটা কেনার সামর্থ্য সেই অনুযায়ী তারা পোশাক কিনছেন। এবং তাসনুবা এই ফুটপাতে দাঁড়িয়ে যেটা মনে হয় যে ঈদ শুধু কেনাকাটা বা বড় বিলাসী জীবন নয়, ঈদ হচ্ছে আনন্দ ভাগাভাগি, এবং সেই আনন্দ ভাগাভাগির সাধারণ মানুষের যে বিষয়টি রয়েছে সেটি লক্ষ্য করা গেছে এই রাজধানীর মিরপুরের 11 নম্বরে। তো সর্বশেষ এই সংবাদ ছিল আমার কাছে মিরপুর 11 থেকে। তাসনুবা। অমর একুশে বইমেলার নবম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় খুদে পাঠক ও তাদের অভিভাবকরা। চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এবার সিসিমপুরের হালুম ইক্রি না থাকায় উৎসবের আনন্দে অনেকটাই ছেদ পড়েছে খুদে পাঠকদের। বইমেলা ঘুরে আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। সাপ্তাহিক ছুটির দিনে অনেকটাই চেনা রূপে ফিরেছে অমর একুশে বইমেলা। সকাল 11টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। চিত্রাঙ্কন, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় মেতে ওঠে শিশুরা। এবার সিসিমপুরের আয়োজন না থাকলেও বায়োস্কোপ ও পাপেট থিয়েটারের পরিবেশনায় মুগ্ধ হয় শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। শিশু প্রহরে খুদে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা। অভিভাবকদের সঙ্গে শিশু কিশোরদের উপস্থিতি বাড়তি রং যোগ করে প্রাণের মেলায়। নিবিড় ধ্যানে কেউ ছবি আঁকছে, কেউ করছে কবিতা পাঠ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি? অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মা গো ডাক সুমধুর। নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে বইমেলাকেই প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা।
বাচ্চাকে কতটুকু বই পড়ে আগ্রহী করে তুলতে পারি, এই জন্যই বেসিক্যালি আসা, বাচ্চাকে নিয়ে বই মেলায় আসা ছুটির দিনে। বেশ কিছু নাম করা লেখক যা উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, দক্ষিণারণ্য মিত্রের বই কিনেছিলাম আর কি পড়বে। ছোটবেলা যদি আসে বইয়ের প্রতি ভালোবাসা জন্মাবে, মানে বই পড়ার আগ্রহ বাড়বে। ভূতপরি রাক্ষস সহ বিভিন্ন ফিকশনের বই পছন্দ শিশু কিশোরদের। নিজেদের পছন্দের বই পেয়ে বেজায় খুশি খুদে পাঠকরা। গল্পের বই, ভূতের বই, অনেক গল্পই দেখেছি, দেখি কি নেওয়া যায়। এখানে অনেকগুলো বই কিনেছি, পাপেট শো দেখেছি, এখানে আমার অনেক ভালো লেগেছে। আমার ভালো লাগে, আমার সিন্ড্রেলা ভালো লাগে। মন্দা অবস্থা কাটিয়ে আজ এবং আগামীকাল ভালো বেচা বিক্রির আশা করছেন প্রকাশকরা। দ্বিতীয় শুক্রবার পেয়েছি, এই শুক্রবার জানাজানি বেশি হয়েছে, মানুষ প্রচারণ দেখেছে। তো আজকে আশা করতেছি যে আপনার পাঠক বেশি আসবেন মেলাতে। আজকে সকালে দেখছি আশেপাশে অনেক ভালোই মানুষ আসা যায়, আশাগোনা চলতেছে, মানুষ স্টলে আসতেছে, বইয়ের কেনাকাটা, বই কিনতেছে। প্রতিকূলতা কাটিয়ে ২১-এর চেতনায় বইমেলা ফিরবে স্বমহিমায়, এমনটাই প্রত্যাশা পাঠক, লেখক, প্রকাশকদের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর যানজট। যদিও একের পর এক ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও কিছুতেই মিলছে না এর সুফল। উল্টো লাভবান হচ্ছেন হকার আর নেশাগ্রস্তরা। আর এই কারণেই ফুট ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছেন পথচারীরা। বিজ্ঞানসম্মত উপায়ে ওভারপাস নির্মাণে তাগিদ দিলেন পরিবহন বিশেষজ্ঞরা। আর সংকট উত্তরণে ঈদের পরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএসসিসির প্রশাসক। বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। দেখলে মনে হতেই পারে এটি কোনো ভাসমান রকমারি বাজার। কসমেটিক্স থেকে খাবার সামগ্রী কি নেই এই বাজারে। বাস্তবে এটি ওভারপাস হলেও এভাবেই চলছে বছরের পর বছর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওভারপাস রয়েছে ৬৪ আর দক্ষিণে ৩১টি। সব মিলিয়ে রাজধানীতে ফুট ওভার ব্রিজের সংখ্যা ৯৫টি। এর মধ্যে ২-১টি সঠিক নিয়মে চললেও বাকিগুলোর অবস্থা যাচ্ছে তাই। কেউ মানছেন না নিয়ম নীতি, বাধ্য করতেও নেই কোনো কার্যকরী পদক্ষেপ। আমরা এই অল্প একটু জায়গা ব্যবহার করার জন্য যেটুকু স্পেস আমরা পেয়েছি সেটাও আমরা ব্যবহার করতে পারি না, এটা একটা অনাচার। সবাই আস্তে আস্তে আমরা কি করবো, আমরা সবাই দেখা দেখি আসলাম, কারণ এইভাবে তো চলে আসে, ওটা খেয়ালও করি নাই আমি। দিনে ওভারপাস পরিণত হয় শপিং মলে আর রাতে নেশাগ্রস্তদের আবাসস্থলে। অহিনকুল সংকটই ওভারব্রিজের ব্যবহারের মূল অন্তরায় বলে অভিযোগ পথচারীদের। রাত্র ৯টার পরেই পরিবেশ পরিস্থিতি ভালো না, টাকা পয়সা সাথে থাকলে নিয়ে যাইতে সমস্যা হয়। বিভিন্ন অকারেন্স যেটা ফুড ওভারে বেশি হয়, এইগুলো থেকে যদি আমরা মুক্তি পাই। বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত ওভারপাস বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি নয় বলেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না। ফুট ওভার ব্রিজের যে প্রশস্ততা, এটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে হবে কি, ফুট ওভার ব্রিজে আপনি পরিকল্পিতভাবে কিছু হকার দিতে পারবেন এবং পথচারী যারা ফুট ওভার ব্রিজ তারা কিন্তু বিনা বাধায় ব্যবহার করতে হবে। রাস্তার ডিভাইডার নাগালের বাইরে করলে এ সমস্যার সমাধান মিলবে বলেও আশার কথা জানান এই পরিবহন বিশেষজ্ঞ। ডিভাইডারগুলি, সড়ক বিভাজন যেটা আছে সেটা যদি একটু পরিকল্পিতভাবে হাইটটা যদি আরেকটু বাড়ানো যায়, একই সাথে স্টিল না করে যদি কংক্রিটের করা যায়, তাহলে মানুষ কিন্তু তখন বাধ্য হবে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে। এমন ভোগান্তির কথা স্বীকার করে ঈদের পরেই যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। আমরা চেষ্টা করব ঈদের পরে ব্যবসায়ী ভাইদের সাথে বসে, হকার ভাইদের সাথে বসে এটার একটা সমঝোতা করার জন্য। ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে সরকার কাজ করছে বলেও জানান আব্দুস সালাম। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও ২৭ মাস বয়সী কন্যা সন্তান জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম। স্থানীয় বাসিন্দারা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। সকালে বরিশালের গৌরনদীর কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৬ জন গুরুতর আহত হন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের স্থলপথের হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে না নেয়ার ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানি সংকটের গুজব, পেট্রোল পাম্পে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দলীয় এমপিদের নিয়ে 2 দিনের কর্মশালা তারেক রহমানের, সংসদীয় বিধি বিধান কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়। এবং ফের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের, রিজওয়ানাকেই প্রকাশ করতে হবে জড়িতদের নাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।